শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার সকল কলেজ ছাত্রকে স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ম্যানেজমেন্ট প্রথম পত্রের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। তো আমরা ম্যানেজমেন্টের অধ্যায় 7 রাষ্ট্রীয় ব্যবসা এটা পড়তেছিলাম, এবং বিগত ক্লাসগুলোতে আমরা রাষ্ট্রীয় ব্যবসার সংজ্ঞা, উদ্দেশ্য, সুবিধা, অসুবিধা এবং এই অসুবিধাগুলো কিভাবে দূর করা যায়, ক্ষেত্রসমূহ, এগুলো নিয়ে কথা বলছি। এবং ইমিডিয়েট লাস্ট ক্লাস মানে গত ক্লাসে আমরা বিভিন্ন রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের সেটা নিয়ে কথা বলেছিলাম, এবং তাদের কাজ, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য এগুলো নিয়ে ডিসকাস করেছি। তো আজকেও সেরকমই আমি আরো কিছু রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে কথা বলবো, এবং আজকে যে কয়টা নিয়ে কথা বলবো এবং গত ক্লাসে যে কয়টা নিয়ে কথা বলেছি সেই কয়টাই আপনাদের জন্য মূলত ইম্পর্টেন্ট, এবং এগুলা থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে বা হয়। তো আমরা প্রথমে আজকে কথা বলবো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, যেটাকে আমরা সবাই চিনি বিআরটিসি নামে, রাইট? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ইংলিশে, আর বাংলায় বললে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, সংক্ষেপে আমরা বিআরটিসি নামে বলি। এবং এই যে বিআরটিসি একটা লোগো আমি এখানে আপনাদের সাথে দিছি। তো আমরা এখন বিআরটিসি সম্পর্কে কিছু আলোচনা যদি করি, প্রথমত এটা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে যাতে সড়ক পথে যাত্রী ও পণ্য সরবরাহের জন্য সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানই হচ্ছে বিআরটিসি। ঠিক আছে, মূলত এটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি থেকে 1961 সালে বিআরটিসির বা এই সরকারি কর্পোরেশন সংস্থাটির যাত্রা শুরু হয়। বিআরটিসি যখন আমরা পাকিস্তান আমল যদি চিন্তা করি, সেই সময় এটা ইপিআরটিসি নামে পরিচিত ছিল। এখন এটা যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের এই প্রতিষ্ঠানটি। এবং এই বিআরটিসির মূলত নতুন গাড়ি সংযোজন, গাড়ি রক্ষণাবেক্ষণ, যাত্রী সেবা নিশ্চিত করা, মানব সম্পদের উন্নয়ন করা, এইসব বিষয়গুলো দেখে থাকে, এবং গ্রাহকদেরকে যথেষ্ট সুন্দর সেবা দেওয়ার জন্য তারা নিয়োজিত। কতটা দিতে পারে, কি পারে না পারে, সেটা নিয়ে আমরা আলোচনা বা ডিবেট না করি, কিন্তু আমাদের মূলত এদের উদ্দেশ্যগুলো নিয়ে আমরা কথা বলতেছি। তো এবার যদি আমরা উদ্দেশ্যগুলো দেখি, যাত্রীদের জন্য ও মালামাল বহনের জন্য সড়ক পরিবহন সেবা প্রদান করা, সহনীয় ভাড়ার মাধ্যমে নিরাপদ ও বিশ্বস্ত ও দক্ষ পরিবহন সেবা খাত গড়ে তোলা, অর্থাৎ তারা একটা সাশ্রয়ী মূল্য তৈরি করতে চায়। এবং বিআরটিসিতে আমরা যদি চিন্তা করি যে আমরা প্রাইভেট শহর, ঢাকা শহরগুলোতে যেগুলি প্রাইভেট বাস চলে ব্যক্তি মালিকানা, তার থেকে কিন্তু বিআরটিসি বাসে ভাড়া কিছুটা কম। যদিও এখানে আমরা যে নিরাপত্তা বা বিশ্বস্ততাটা অনেক ক্ষেত্রে দেখা যায় না, ভাড়াটা দেখা যায়। পরিবহন ক্ষেত্রে বেসরকারি খাতকে সহায়তা করা এবং নতুন নতুন পথে পরিবহন সেবা নিশ্চিত করা বিআরটিসির উদ্দেশ্য। পর্যটন খাতকে উন্নয়ন করা, যাতে আমরা বিদেশের বিভিন্ন প্রান্তে চলে যেতে পারি, পর্যটন শিল্পটাকে উন্নত করা। অক্ষম পঙ্গু ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী, গরিবদের বিশেষ সুবিধা, যেমন আমাদের কি বলে প্রতিবন্ধীদের জন্য আসন থাকে, মহিলাদের জন্য আলাদা আসন, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিছুটা 50% ডিসকাউন্ট বা অর্ধেক ভাড়া, হাফ পাস, সেগুলা বিআরটিসির বাসে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন সময় পরিবহন খাতের নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা হ্রাস, পরিবেশ দূষণ বিষয়ে তারা গবেষণা করে। বর্তমানে তারা আধুনিক যে পরিবহন গুলা, নতুন নতুন বাস আনা, যেমন নতুন নতুন মডেলের বাস আনা, বাসের মধ্যে ওয়াইফাই এর ব্যবস্থা করা, তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে পাস, আপনার টিকিট কাটতে হবে না, আপনি একটা ডিজিটাল কার্ড দিয়ে দিবে, ওই কার্ডের মাধ্যমে পাঞ্চ করে আপনি বাসের ভাড়াটা পেমেন্ট করতে পারবেন। সেই ধরনের ফ্যাসিলিটিস গুলা ওরা আনতে চাচ্ছে। তো বাংলাদেশে মূলত বিআরটিসি, এছাড়াও বিআরটিসি আরো কিছু কাজ করে। বিআরটিসি আমাদের বাংলাদেশে আমরা যদি চিন্তা করি, ওরা 3টা বা 4টা রুট আছে বিআরটিসি বাস, আন্তর্জাতিক রুট, ঢাকা কলকাতা, ঢাকা আগরতলা, ঢাকা শিলিগুড়ি, এইসব জায়গায় তাদের বাস চলে। তারা এছাড়াও ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিআরটিসি বা বিআরটিএ থেকে লাইসেন্স নিতে হয়। ওরা শিখায়, বিভিন্ন প্রশিক্ষণ দেয়, মানে ড্রাইভিং প্রশিক্ষণগুলা এরা দিয়ে থাকে। মূলত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন
যে রোড পারমিট দেওয়া, বাস ভাড়া নিয়ন্ত্রণ পরিচালনা করা, ফিটনেস দেওয়া, ড্রাইভিং লাইসেন্স, তো তারপরে এই লাইসেন্সগুলো পরীক্ষা করা বা এদের না মিললে সেগুলা যে আইনের আওতায় থাকবে সেইগুলো বিষয়গুলো নিয়ে তারা কাজ করে। দেশের সড়ক পথ নিরাপত্তা নিয়ে কাজ করে, ট্রাফিক কিভাবে হবে সেটা নিয়ে কাজ করে। বর্তমানে চেষ্টা করতেছে কিভাবে ট্রাফিক ব্যবস্থাটাকে উন্নয়ন ঘটানো যায়, এইগুলো নিয়ে তারা মূলত কাজ করে। তো এই হলো বিআরটিসির কাজ এবং বিআরটিসির উদ্দেশ্য। তো এরপরে আমরা দেখব বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বা বাপক। তো বাংলাদেশ কর্পোরেশন বা আমরা সংক্ষেপে যদি ইংলিশে বলি বিপিসিও বলি, তো আমাদের এটি একটি পর্যটন সংস্থা। 1972 সালে রাষ্ট্রপতি এটা প্রতিষ্ঠিত নির্দেশে এটা প্রতিষ্ঠিত হয় এবং 73 সালে এটা এর কার্যক্রম শুরু করে। তো এটার কাজ হচ্ছে আমাদের পর্যটন শিল্পের উন্নয়ন ঘটানো, পর্যটন শিল্পের বিকাশ ঘটানো, হোটেল মোটেল এগুলো পরিষ্কার তৈরি করা, এগুলাতে যাতে ভালো মতো মানুষ সেবা পায় সেইগুলা ব্যাপার দেখা। একই সাথে আমাদের যেই ইয়াগুলো আছে নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটন খাত যে সেক্টরগুলো আছে সেগুলা দেখে রাখা বা সেগুলো সৌন্দর্যকে বর্ধন করা। তো বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওদের আন্ডারে একজন চেয়ারম্যান, 3 জন পরিচালকের মাধ্যমে এটার বোর্ড অফ ডিরেক্টর গঠিত হয়। চেয়ারম্যান বোর্ডের সভাপতি, পরিচালক বোর্ডের সদস্য ও ব্যবস্থাপক প্রশাসন বোর্ডের সচিবিক দায়িত্ব পালন করে। এখানে প্রশাসনিক বিভাগ, বাণিজ্যিক বিভাগ, প্রশিক্ষণ পরিসংখ্যান বিভাগ, অন্যান্য অনেকগুলো বিভাগ এদের আন্ডারে কাজ করে। তো এরা কয়েকটা প্রতিষ্ঠানকে আবার নিয়ন্ত্রণ করে। আমাদের ন্যাশনাল হোটেল ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে আমরা এই বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় যে হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে বা কিভাবে একটা হোটেল চলবে এই ট্যুরিজম সেক্টর ব্যাপারে। দেন হোটেল মোটেল কটেজ রেস্তোরাঁ পিকনিক স্পট এইগুলা বিষয়গুলা এদের কাছ থেকেই সেবা নিতে হয়। তো আমরা যদি পর্যটন খাত চিন্তা করি, আমাদের এখানে পর্যটন খাত বলতে কক্সবাজার সমুদ্র সৈকত, দেন আছে আমাদের এই সুন্দরবন, প্রথম ম্যানগ্রোভ ফরেস্ট, তাছাড়া কুয়াকাটা, সিলেট, তারপরে বান্দরবন, এগুলো হচ্ছে আমাদের দর্শনীয় স্থান। তো এই স্থানগুলোর উন্নয়ন ঘটানো। তো যদিও এটা আমরা বলতে পারি যে আমাদের পর্যটন খাতটা ততটা উন্নত এখনো হয়নি, যদিও আমরা বলি যে আমরা লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড কক্সবাজার, বাট সেটা কিন্তু ব্যাপক ব্যবহার আমরা দেখি না। ফরেনাররা আমাদের ফরেনার ট্যুরিজম নাই। তো এই ট্যুরিজম সেক্টরটাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। অনেকগুলো দেশ আছে যারা ট্যুরিজমের উপরেই চলতেছে, যেমন নেপাল, ওদের মেইন ইনকাম সোর্স ট্যুরিজম। যেমন আমরা যদি বলি সুইজারল্যান্ড, ওদের বড় একটা ইনকাম আসে ট্যুরিজম থেকে। আমাদের দেশে সেটা কিন্তু করা সম্ভব। ব্যাপক কর্ম বা কাজের প্রতি অনীহা বা বিভিন্ন কারণে সমস্যার কারণে এই সেক্টরটার উন্নতি হচ্ছে না। বাট এই সেক্টরটা যদি আমরা উন্নতি করতে পারি, আমরা যদি ফরেনারদের আকৃষ্ট করতে পারি ট্যুরিজমে, আমরাও ট্যুরিজমে অনেকটাই আগায় যেতে পারবো। তো যাই হোক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি চমকপ্রদ ট্যুরিস্ট গন্তব্যের দেশ হিসাবে গড়ে তোলা। এই লক্ষ্য নিয়ে তারা কাজ করতেছে। বাট যদি আমরা বলি সেইভাবে আমরা এখন পর্যন্ত কোনো উন্নয়ন দেখি নাই। যাই হোক, আমরা আমাদের পরীক্ষার জন্য এটাই রাখতে হবে, এটাই আমাদের মাইনে নিতে হবে এখন উদ্দেশ্য। তো এদের উদ্দেশ্য কি? উন্নত মানের পর্যটন এলাকা হিসাবে বিশ্বের সামনে তুলে ধরা এবং পর্যটন সম্ভাবনা উদ্দেশ্যে সাধন করা, অবকাঠামো গড়ে তোলা, দেশের পর্যটন ব্যবসায় উন্নয়ন সাধন প্রসার এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। পর্যটনের সাথে রিলেটেড বিজনেস, যেমন হোটেল, যেমন রেস্টুরেন্ট, যেমন পরিবহনের বিভিন্ন, যেমন যারা কক্সবাজার বা যারা কক্সবাজার ঢাকা কক্সবাজার বা ঢাকা কুয়াকাটা, ঢাকা সুন্দরবন বাস অথবা এয়ার সার্ভিস দেয়, তাদের ব্যবসার উন্নতি সাধন করা। জনগণের মধ্যে পর্যটনের আগ্রহ সচেতনতা বৃদ্ধি করা। যে আমাদের লাইফে ঘোরাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের মনোটোনাস লাইফটাকে এই মনোটনি থেকে বাঁচার জন্য বা মনোটনি থেকে আমরা যাতে একটু 2-4 দিন ভালো থাকতে পারি, সুন্দর পরিবেশ আমাদের এই কেন আমাদের শারীরিক জন্য মনের জন্য কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে সচেতনতা। পর্যটনে কর্মী গড়ে তোলায় প্রশিক্ষণ পরিচালনা করা, অর্থাৎ হোটেল রেস্টুরেন্টদের সাথে যে লোকজনগুলো কাজ করে তাদের প্রশিক্ষণ করা এবং পর্যটন বিষয়ে ব্যাপক প্রচার প্রসারণ করা, এটা আমাদের খুবই প্রয়োজন।
বিদেশের কাছে আমাদের ইমেজকে তুলে ধরতে হবে, আমাদের দেশ সম্পর্কে বাইরের লোকদেরকে জানাইতে হবে। এই কাজগুলা করে থাকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তো এরপরে আসলো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন অথবা BSFIC। তো এটা বাংলাদেশের চিনি কলগুলার যাতে আধুনিকায়ন নিশ্চিত করা, চিনি উৎপাদনে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে পারি, এটাই এই কর্পোরেশনটার দেখে। প্রতিষ্ঠান বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে আমাদের চিনি শিল্পটাকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো মূলত এটা 1972 সালে 1 জুলাই এটা প্রতিষ্ঠিত হয়। 26শে মার্চ রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে এটি 27 নং অধিবেশ বলে চিনি কল সংস্থা বাংলাদেশ কৃষিজাত শিল্প সংস্থা নামে দুটো প্রতিষ্ঠান স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়। 76 সালে এই দুটি একীভূত হয়ে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সেক্টর বা একটি কর্পোরেট বডি হিসাবে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন হিসাবে আবির্ভূত হয়। তো প্রথমে দুটো আলাদা আলাদা প্রতিষ্ঠান ছিল, একটা খাদ্য ও কৃষি দেখতো, একটা চিনি শিল্প দেখতো। তারপর 1976 সালে সেটাকে একত্রিত করা হয়, যে খাদ্য আর চিনি একই সাথে থাকে। তো এদের মধ্যেও প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য চেয়ারম্যান ও 5 জন পরিচালক থাকে। এখানে অর্থ মন্ত্রণালয় থাকে, বিপণন, উৎপাদন, পরিকল্পনা ও ইক্ষু উন্নয়ন বা গবেষণা মন্ত্রণালয়। তো এদের সমন্বয়ে এটা গঠিত। তো এরা আমাদের দেশে মানুষের চাহিদা অনুযায়ী খাদ্য, চিনি ইত্যাদি উৎপাদন, বিক্রি, সুষমভাবে বন্টন, শুল্ক, রাজস্ব, সরকারের আয় বৃদ্ধি, তো এইগুলা বিষয়গুলো তারা দেখভাল করে। তুমি যদি এদের কয়েকটা প্রতিষ্ঠান দেখাই, যে এই প্রতিষ্ঠানগুলো এদের আন্ডারে, যেমন পঞ্চগড় সুগার মিল, ঠাকুরগাঁও, এরকম এখানে 15টা উদাহরণ আমরা দিলাম। আর একটু দেখি যে প্রত্যেকটা জেলা শহরের বেশ কিছু চিনি মিল আছে বা সুগার মিল আছে, যেগুলা এই কর্পোরেশনের আন্ডারে। তো মূলত আমাদের পরীক্ষায় থাকতে পারে, যে কোনো একটা নিয়ে কথা বলতে পারে যে চিনি উৎপাদন করে, তারা উৎপাদন দেখে এইসব, তো এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে, তো ওইভাবে লিখতে হবে আর কি। তো এদের লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়ে যদি একটু বলি, তো সম্প্রসারিত কার্যক্রমের মাধ্যমে মিল জোন এলাকাগুলোতে উচ্চ উৎপাদন ক্ষমতা, উচ্চ শর্করা সম্পন্ন ইক্ষু উৎপাদন করা। ইক্ষু একটা শস্য, সেটা উৎপাদন করা, সেটা দেখা, তাদের উন্নত মানের ফলনশীল সেটা খুঁজে বের করা, ওই এলাকাগুলো চিহ্নিত করা, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে চিনি কলগুলোকে আধুনিকায়ন করা, যাতে উৎপাদন তাদের বৃদ্ধি পায়। সুষ্ঠু বিপণন ব্যবস্থা বা সুষ্ঠু মার্কেটিং ব্যবস্থা করা এবং বাজারের মূল্যটা স্থিতিশীল রাখা। চিনি কল সমূহে মেশিনারিজ কার্যক্রমে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং সর্বোচ্চ পরিমাণের উৎপাদন করা, যাতে সেটা আমরা বিদেশে রপ্তানি করেও একটা বড় অর্থ আনতে পারি। তো এইভাবেই চিনি শিল্পগুলা আমাদের দেশে, বা চিনি খাদ্য শিল্প কর্পোরেশন আমাদের দেশে এই কাজগুলো ওরা দেখে থাকে। দেন এটা আমরা সবাই চিনি BTCL, যেটা বাংলাদেশ টেলিগ্রাফি অ্যান্ড টেলিফোন বোর্ড, BTTB এই নামে ওরা শুরু করছিল প্রথমে, BTTB অর্থাৎ বাংলাদেশ টেলিগ্রাফিক অ্যান্ড টেলিফোন বোর্ড, এটা দিয়ে ওদের কাজ শুরু হয়। এবং এটা এদের উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের বিভিন্ন টেলিফোন লাইন প্রতিষ্ঠা, পরিচালনা, এখন বর্তমানে সংযোগ দেওয়া, ইন্টারনেট সংযোগ, এই সুবিধাগুলো নিয়েই এই প্রতিষ্ঠানটা তৈরি হয়। এবং এটা মূলত 1971 সালেই প্রতিষ্ঠিত হয়। আমরা এটা 1975 এটা আমরা ব্রিটিশ পিরিয়ড থেকেই আমাদের এই টেলিফোন বিভাগ ছিল বা ডাক বিভাগ ছিল। তো এটা এই তারপর ব্রিটিশ পিরিয়ডের পর পাকিস্তান পিরিয়ডের পর এটা 1971 সালে BTTB নামে নামকরণ করা হয় এবং এটা আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে দিয়ে দেওয়া হয়। 2004 সালে আমরা BTTB বর্তমানে শহরাঞ্চলে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এটা আন্তর্জাতিক কলেরও ব্যবস্থা আছে, আমরা কিন্তু বাইরে ফোন করতে পারি। 2004 সালে BTTB একটি টেলিটক নামে মোবাইল সার্ভিস প্রতিষ্ঠান চালু করে, যেটা আমরা সবাই জানি টেলিটক সরকারি প্রতিষ্ঠান, এবং এটা BTTB দিয়েই শুরু। BTTB আমাদের 64টি জেলায় ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। নেটের লাইনও কিন্তু এখন আমরা এই BTTB ইউজ করে করতে পারি। তো আমরা যদি একটু দেখি জানুয়ারি 2009, এটা অনেক আগের ইনফরমেশন অবশ্য বই থেকে, যে এটা 32,000-এর উপরে এটা গ্রাহক ছিল।
তো দেশ স্বাধীন হওয়ার পরে টেলিফোন বিভাগ ডাক মন্ত্রণালয় এটা লাভ করে 1975 সালে অর্ডিন্যান্স অনুযায়ী এটি বোর্ড নামে কর্পোরেট বডিতে রূপান্তরিত হয়, অর্থাৎ একটা বিভাগ ছিল তখন এটা একটা কোম্পানি করা হয় 1975-এ। 1977-এ সেটাকে সরকারের আন্ডারে নেওয়া হয় এবং 98 সালে টেলিকমিউনিকেশন অনুযায়ী 2018 সালে এটাকে পাবলিক লিমিটেডে রূপান্তরিত করা হয়, অর্থাৎ এখন থেকে সেটা পাবলিক লিমিটেড, অর্থাৎ গভর্নমেন্ট শেয়ার, এটা একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান যার শেয়ার কিনতে পারে। 2008 সালের 1 জানুয়ারি বিটিটিভি সরকারি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড বা বিটিসিএল নামে আত্মপ্রকাশ করে। 2008 সাল থেকে সেটা তাদের মোটামুটি হয়ে যায়, নামটা চেঞ্জ করে বিটিসিএল নাম হয় এবং এটা সরকারি পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে একটা পাবলিক প্রতিষ্ঠান আকারে প্রতিষ্ঠিত হয়। এবং 2010 সালে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে 2009-এ যেমন বলা হয়েছে টেলিটকের লোক ছিল মোটামুটি 32,000, বাট বিটিসিএল অর্থাৎ বা বিটিটিভির ওই সময় গ্রাহক অর্থাৎ ল্যান্ডলাইন ব্যবহার, ইন্টারনেট সব মিলায়া প্রায় 10 লাখের বেশি লোক 2010 সালে এই বিটিটিভি বা বিটিসিএল এর বিভিন্ন সার্ভিস ব্যবহার করত। তার মধ্যে 32,000 ছিল টেলিটকের সার্ভিস। তো এটা আমরা যদি একটু কিছু সেবাগুলো দেখি, ওরা টেলিফোন সেবা দেয় আমাদের, এনডব্লিউডি, আইএসডি। এনডব্লিউডি মানে ন্যাশনাল, নিজেদের ভিতরে ইআইএসডি, আইএসডিএন, ফ্যাক্স, এগুলা ইন্টারনেট, লিসেন্ট লাইন, ডায়াল আপ, ব্রডব্যান্ড, এগুলো সার্ভিস দেয়। ওয়েব সার্ভিস যেমন বিডি রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, ডিএনএস পার্কিং, অর্থাৎ বিভিন্ন কোম্পানি যে ওয়েবসাইট করে এই ওয়েবসাইটগুলোর পারমিশন আমাদের বিটিসিএল থেকে নিতে। টেলিকম কাঠামো, ট্রান্সমিশন ব্যান্ডউইথ কত কি হবে, ব্যান্ডউইথ কত স্পিডে যাবে, টাওয়ার ফ্যাসিলিটিস, কো-লোকেশন ফ্যাসিলিটিস, আইপিএলসি, লোকাল লুপ, এই বিষয়গুলো দেখে। তো আপনারা আইসিটি কোর্সের সাথে অনেকটা রিলেটেড, এই জিনিসগুলো আপনারা হয়তো আইসিটি কোর্সে দেখবেন কোনটার কি কাজ, বাট আমরা বলতেছি যে এই কাজগুলা বিটিসিএল করে। তো এদের উদ্দেশ্যগুলো যদি একটু দেখি, গ্রাহকদের সেবা বাড়ানো, তো মান উন্নয়ন নিশ্চিত করা। বর্তমানে দেখবেন সারা দেশে টেলিফোনের চাহিদা পূরণ, অবকাঠামো উন্নয়ন, এবং এই যে আমরা যে গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক যে বিভিন্ন নেটওয়ার্ক আমরা ইউজ করি, এই নেটওয়ার্কের পারমিশন গুলাও কিন্তু বিটিসিএল থেকেই নিতে হয়। প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন, রাজস্ব আদায় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা, বিভিন্ন মূল পরিবর্তনগুলোকে আনয়ন। যেমন এখন বাসা বাড়িতে যে আমরা যদি ল্যান্ডলাইন নেই, আমাদের কিন্তু একটা মিনিমাম চার্জ, আনলিমিটেড কথা বলতে পারি, মিনিমাম 200 বা 300 টাকা। যেমন অনেক জায়গায় আমাদের গ্যাসে যেমন যে চুলা আমি যতক্ষণই চালাই 900 টাকা, বিটিসিএল এরও এরকম, খালি লাইন চার্জটা দিতে হয়। ফোন যাই করেন ল্যান্ডলাইন থেকে ল্যান্ডলাইন 1 পয়সা থাকবে না, ঠিক আছে? তো এই ফ্যাসিলিটিস গুলো ওরা দিচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলে। তো এইগুলা সাধারণত আমাদের বিটিসিএল দিচ্ছে, এবং বিটিসিএল আমরা আশা করব যে এই যে টেলিটক সার্ভিসটা বললাম এটাকে আরো উন্নত করতে হবে, কারণ গভর্নমেন্টের বিটিসিএল যতটা দেখা যাচ্ছে এয়ারটেল, রবি, গ্রামীণ ফোন বলেন, এটা অনেক কস্ট বাইরে যেতেছে, ওদের খরচ বাইরে যেতেছে। আমরা এখন ইন্টারনেট বেস হয়ে যাচ্ছি বা আমরা এখন জিবি কিনতেছি, তো এই জিবি রেটটা আরো কমানো উচিত, কিন্তু ওরা কমাচ্ছে না। তো গভর্নমেন্ট প্রতিষ্ঠান হিসেবে টেলিটকেরই সেটা আগায় নিয়ে আসতে হবে, যাতে তারা করে, এবং লাইন নেটওয়ার্কটা আরো ভালো করতে হবে, যাতে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেলিটকের নেটওয়ার্ক পাই। তাহলে কিন্তু আমরা ওইটার দিকে ধাবিত হব, নাহলে দেখা যাচ্ছে শুধু শহর কেন্দ্রিক ভালো সার্ভিস গ্রামে নাই, তাহলে লাভ হবে না। তো এই বিষয়গুলো বিটিসিএল দেখে, এবং আশা করি আমাদের সরকারি এই খাতটার উন্নয়ন বা টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট বেস আমরা পৃথিবী দেখতে হবেই আমাদের। তো যাতে এই সেক্টরের ডিজিটাল করা, বাংলাদেশকে করার ক্ষেত্রে এই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বা এই বিটিসিএল তাদের ভূমিকা কিন্তু অনেক। তো এই কাজগুলা তারা করবে আমাদের জন্য, এবং তারা এই উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠিত। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমাদের এই 2 দিনের যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা কথা বলছি, এখান থেকে কিছু সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আমি চ্যাপ্টারের শেষে যখন সৃজনশীল দেখাবো তখন দেখবেন যে এখানে আছে কিছু সৃজনশীল। তো তার আগে আজকের লেকচারে কিছু এসডব্লিউ থাকুক, বিআরটিসি অন্য পরিবহন ব্যবস্থা থেকে ভিন্ন কেন ব্যাখ্যা করা, অর্থাৎ যে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলো আছে যেমন শ্যামলী পরিবহন, যেমন হানিফ পরিবহন, যেমন অন্যান্য, তাদের থেকে আলাদা কেন, কোন সেন্সে, বা তাদের থেকে কোন দিক থেকে আলাদা, তারা কিভাবে ব্যবসা করে আর বিআরটিসি কি কি করে, সেই জিনিসগুলা তুলনা করতে হবে। দেন পর্যটন কর্পোরেশন, আমাদের যে ট্যুরিজম সেক্টরে উন্নয়ন বা উন্নতির জন্য যে প্রতিষ্ঠানটা, তাদের কাজ উদ্দেশ্য এগুলা আলোচনায় ছিল বা আমাদের স্লাইডেও ছিল। তো এখান থেকে আপনারা মেইন পয়েন্টগুলো লিখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পরবর্তী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আশা করি। তারপর আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলে আমরা একটা হয়তো জুম ক্লাসে মাধ্যমে এই চ্যাপ্টারটা সমাধান করে দিব, তারপর আমরা নতুন চ্যাপ্টারের দিকে আগায় যাব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।